আমি সুব্রত, শিক্ষায়তনে সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি। এটি আমাদের ক্লাস 9-এর একটি পাঠ্য। নব নব সৃষ্টি একটি বস্তুনিষ্ঠ প্রবন্ধ। সৈয়দ মুজতবা আলী তার সাহিত্যকর্মের মধ্যে প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। বাংলা ভাষার নানান রকম সমস্যা, বিভিন্ন মাতৃভাষার আলোচনা তিনি বিভিন্ন প্রবন্ধে করেছেন। আমাদের এই প্রবন্ধে বাংলা ভাষার যে নিজস্ব শব্দ ভাণ্ডারের অপ্রতুলতা তা নিয়েই তিনি বিস্তরে আলোচনা করেছেন। প্রকৃতপক্ষে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল এবং আধুনিকতম ভাষা যেমন বাংলা, ইংরাজি এরা আত্মনির্ভরশীল নয়। কাজেই বিভিন্ন ভাষার শব্দের কাছে বাংলা ভাষার যে ঋণ, সেই ঋণ সংক্রান্তই এই প্রবন্ধ। বাংলা ভাষা মূলত সংস্কৃত, গ্রিক, আরবি, ফার্সি, আবেস্তা, পর্তুগিজ এবং সাম্প্রতিককালে ইংরেজি ভাষার কাছে যে শব্দ গ্রহণ করেছে এবং তার ফলে বাংলা ভাষার নিজস্ব শব্দভাণ্ডার সমৃদ্ধ না হলেও বাংলা ভাষাকে এখন অনির্দিষ্টকালের জন্য ইংরাজি এবং সংস্কৃতকে সাথে নিয়েই যে চলতে হবে, এই ইঙ্গিত প্রাবন্ধিক এখানে দিয়েছেন। নবনব সৃষ্টির আমরা তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে সমস্ত বিষয়টা ভালো করে বুঝতে পারব। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কোনো নূতন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। আমরা জানি শব্দ নির্মাণের এক অন্যতম প্রধান কৌশল হচ্ছে প্রত্যয়। প্রত্যয় কি না, এমন বর্ণ বা বর্ণগুচ্ছ যাদের নিজেদের কোনো অর্থ নেই কিন্তু ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ নির্মাণ করে, অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ নির্মাণ করে। অর্থাৎ নতুন নতুন শব্দ তৈরি করতে গেলে প্রত্যয়ের প্রয়োজন হয়। সংস্কৃত ভাষা একটি সমৃদ্ধ ভাষা। সে কি করে না, তার নতুন শব্দের প্রয়োজন হলে সে তার নিজের শব্দ ভাণ্ডারের দিকে তাকায় এবং দেখে যে কোনো ধাতু, অর্থাৎ যা দিয়ে মূল শব্দটা তৈরি হয় সেই ধাতু কিছু অদল বদল করে বা নতুন প্রত্যয় যোগ করে নতুন শব্দ নির্মাণ করা যায় কি। তার অর্থ অবশ্য এ নয় যে সংস্কৃত কোস্মিন কালেও বিদেশি শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা, তার অন্যান্য ভাষার কাছে ঋণ খুবই কম। এই অন্য ভাষা থেকে যে শব্দগুলো আমাদের ভাষায় প্রচলিত হয়, এই শব্দগুলোকে আমরা বলি কৃত ঋণ শব্দ। আমরা জানি বাংলায় তৎসম, তদ্ভব, অর্ধতৎসম ইত্যাদি শব্দের প্রচলন রয়েছে। এগুলো এক প্রকার কৃত ঋণ শব্দ সংস্কৃতের কাছে, এবং এর বাইরেও বিদেশি শব্দ প্রচুর রয়েছে। প্রাচীন যুগের সব ভাষাই তাই, অর্থাৎ বলা হচ্ছে যে হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল ভাষা এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ এদের শব্দ ভাণ্ডারে প্রচুর শব্দ রয়েছে এবং যে শব্দগুলো ভাঙিয়েই তারা তাদের সাহিত্যকর্ম চালাতে পারে। বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, যেটা আমি একটু আগে বললাম। আধুনিকতম কালে যে সমস্ত ভাষা তৈরি হচ্ছে তারা আত্মনির্ভরশীল নয়। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। অর্থাৎ আমাদের প্রয়োজন থাকুক অথবা নাই থাকুক, আমাদের বিভিন্ন ভাষার থেকে শব্দ গ্রহণের মাত্রা অত্যধিক বেশি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা খারিজ
নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। আমরা জানি পাঠান মুঘল আমলে যে আইনি ব্যবস্থাপনা সেটার মধ্যে অনেক বেশি আরবি ফার্সির প্রবণতা তৈরি হয়, এবং তার ফলেই সেই আমলে মানুষেরা আরবি ফার্সি শিখতে শুরু করে, কেননা দরবারে কাজ জোটাতে হলে আরবি ফার্সি শিখতে হবে। কিন্তু পরবর্তীতে যখন ইংরেজ আসে তখন ঠিক তার হয় উল্টো। ইংরেজ আসার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার ব্যবহার এত প্রকট রূপে দেখা যায় যে সকলে মিলে ইংরেজি চর্চা শুরু করে, যাতে দরবারে কাজ পাওয়া শুরু। বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যমরূপে ইংরাজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই সম্বন্ধেও কারও কোনো সন্দেহ নেই। এখানে বলা হয়েছে বিদেশি ভাষা নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, অর্থাৎ সেটা অন্য প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত নিয়েছি এবং ভবিষ্যতেও নেব। এবং যদি আমরা ইংরাজি ভাষাকে বর্জন করে শুধুমাত্র বাংলাকেই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অগ্রসর হই, তথাপি কোনো সন্দেহ নেই যে আমরা অন্যান্য ইউরোপীয় ভাষার বিভিন্ন শব্দ গ্রহণ করব পরবর্তীতে। আলু কপি আজ রান্নার ঘর থেকে তাড়ানো মুশকিল। আলু কপি বিদেশি ফসল, বিলিতি ওষুধ সকলেই খাই। ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। এখানে পরিষ্কার বলা হয়েছে যে যেমন আলু কপি এবং ওষুধ আমরা বিদেশি খাওয়া শুরু করেছি, তেমনি করেই বিদেশি ভাষাও আমরা গ্রহণ করব, এবং যে ভাষাগুলো এখনো পর্যন্ত নিয়ে ফেলেছি সেগুলোকে আমরা ত্যাগ করব না, এবং আমদানিও বন্ধ করা যাবে না। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটাই করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। বোঝা যাচ্ছে যে হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য লেখক গোষ্ঠী তারা চেষ্টা করছেন যে কিভাবে হিন্দির থেকে এই সমস্ত বাকি ভাষাগুলোর প্রভাব কী করে দূর করা যায়। কিন্তু চেষ্টার ফসল হয়তো আমি দেখে যেতে পারবো না, কেননা চেষ্টার লেখকের বয়স হয়েছে, প্রবন্ধ লেখকের, কাজেই তিনি তার জীবৎকালে যে এটা দেখে যেতে পারবেন এমন আশা তিনি করেন না। তবে আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। তিনি আশা করছেন যে ভবিষ্যতে 20-50 বছরের মধ্যে নিশ্চয়ই এর ফল দেখা যাবে। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এই কথার মধ্যে বিদেশি ভাষা যেমন আব্রু, ইজ্জত, ইমান এগুলো সবই বাংলা ভাষার অঙ্গ নয়। নজরুল ইসলাম ইনকিলাব শব্দটা ব্যবহার করেছেন, ইনকলাব ব্যবহার করেননি। তেমনি শহীদ বাংলায় ঢুকে গেছে, শহীদ শব্দটিও বাংলা শব্দ নয়। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন, বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। অর্থাৎ বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বটে, কিন্তু তার অসাধু রচনা অর্থাৎ যেগুলো তিনি ছদ্মনামে লিখতেন তাতে আরবি ফার্সির ব্যবহার রয়েছে। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। আবার আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাষা। সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন। অর্থাৎ বলা হচ্ছে আলালের ঘোড়ে দুলাল এবং হুতম পেঁচার নকশা, এই দুটোতে প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ এরা দুজনে যে ধরনের ভাষা নির্মাণ করেছেন সেটা উদ্দেশ্য প্রণোদিত। কাজেই সেই ভাষার মধ্যে আরবি ফার্সি, ইংরাজি ইত্যাদির অবস্থান সেটা নিয়ে প্রশ্ন করাটা ঠিক নয়। সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলেও নিষ্প্রয়োজন। অর্থাৎ এর দ্বারা প্রভাবিত হবার কিছু নেই। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। কারণ বলা হচ্ছে হিন্দির বঙ্কিম অর্থাৎ বাংলায় যেমন বঙ্কিমচন্দ্র তেমনি হিন্দিতে প্রেমচন্দ্রের অবস্থান। মুন্সি প্রেমচাঁদ তিনি যে পরিমাণে আরবি ফার্সি ব্যবহার করেছেন সেটা বিরাট।
এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো। কি কথা? না, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। অবশ্যই যে কোনো রচনার ভাষাই তার কন্টেন্ট, অর্থাৎ কি বিষয়ে কথাটা বলা হচ্ছে তার উপর নির্ভরশীল। কীরকম? না, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবেই। নৈয়ায়িক শঙ্কর আচার্য বা শঙ্কর তর্কবাগীশ, তাঁর লেখা যে দর্শন, সেই দর্শনের মধ্যে সংস্কৃত বহুলতা থাকবে, এটাই স্বাভাবিক। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ভাষা হয়ে যেতে বাধ্য। হুতুমের ভাষা কি? আরবি ফার্সি ব্যবহার বিস্তার। তাই মোগলাই রেস্তোরাঁর বর্ণনা করতে গেলে সেই হুতুমের ভাষা চলে আসবে অটোমেটিক। বসুমতী সম্পাদকীয় রচনার ভাষা, তাতে আছে এক গাম্ভীর্য। অর্থাৎ দৈনিক বসুমতী একসময় বহুল প্রচলিত একটি পত্রিকা, এবং সেই পত্রিকায় যে সম্পাদকীয় থাকবে তার ভাষা, যে কোনো পত্রিকারই সম্পাদকীয় ভাষা একটু গম্ভীর হয়। আর বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বাঁকা চোখ, সেটাও একটা পত্রিকাটাই। বাঁকা চোখে যে ভাষা ব্যবহার করা হবে তার মধ্যে চটুলতা থাকবে, এটাই স্বাভাবিক। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। এখানে একেবারে নিশ্চিত করা হয়েছে যে বাংলা ভাষায় যে বিদেশি শব্দের প্রভাব পড়েছে তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি শব্দ না, আমরা সকলেই জানি, প্রাদেশিক শব্দ সংস্কৃত এবং প্রাচীন ভারতীয় শব্দ। পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ এতই কম, এগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদেশি শব্দের মধ্যে তিনটি প্রধান, এক হচ্ছে ইংরাজি, আরবি এবং ফার্সি। এই তিনটি ভাষার বিভিন্ন শব্দের ব্যবহার বাংলায় বহুল প্রচলিত। এর ব্যতিরেকে পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ ভাষা শব্দ এত কম যে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন, সেই ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। বলা হচ্ছে বাংলা ব্যতিরেকে যে কোনো ভাষার যদি চর্চা করি তাহলে দেখা যাবে সেই প্রত্যেকটি ভাষারই কোনো না কোনো শব্দ বাংলা ভাষায় স্থান লাভ করেছে। সংস্কৃত চর্চায় দেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এটাই স্বাভাবিক। একটা প্রাচীন ভারতীয় ভাষা এবং তার বহুলতা, তার বিস্তার সারা ভারতবর্ষ জুড়েই ছিল, এবং তার ফলে বাংলায় সংস্কৃতের দাপট লক্ষ্য করা যায়। এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে। অর্থাৎ আমরা জানি ক্লাস 7-8 সংস্কৃত বাধ্যতামূলক, এবং 11-12 সংস্কৃত ঐচ্ছিক বিষয় হিসেবে রয়েছে আর্টস স্ট্রিমে। আবার কলেজে গেলেও সংস্কৃত পড়া হয়। সেক্ষেত্রে সংস্কৃত সাবজেক্টটা এখনও যেহেতু উঠে যায়নি, তাই তার থেকে বাংলায় অল্প বিস্তর শব্দ ঢুকেই যাচ্ছে প্রতিনিয়ত। যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। বলা হচ্ছে যে বাংলার নিজস্ব শব্দভাণ্ডার অপ্রতুলতার কারণে যে সংকট, সেই সংকট কাটিয়ে উঠতে সংস্কৃত ভাষা থেকে তৎসম, তদ্ভব, তৎসম ইত্যাদি শব্দের আমাদের প্রচুর প্রয়োজন। কাজেই সেই কারণেই আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। বলা হচ্ছে সংস্কৃতের চর্চা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে সেই সংস্কৃত থেকে নতুন করে শব্দ আসার পথটাও বন্ধ হয়ে যাবে। কাজেই বাংলা ভাষায় প্রয়োজনীয় ভাবের প্রয়োজনীয় শব্দ, একটা ভাবের অনুকূল প্রয়োজনীয় শব্দ যদি বাংলায় না থাকে তাহলে সংস্কৃত থেকে আমাদের আমদানির একটা পথ রয়েছে। আর যদি সংস্কৃত চর্চা না হয় তাহলে সেই পথটাও বন্ধ হয়ে যাবে। নব সৃষ্টির এই পর্বের আলোচনা এত দূরই। তবে বলে রাখি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল ইসলাম, হরপ্রসাদ শাস্ত্রী, প্রেমচন্দ্র, বঙ্কিমচন্দ্র, দৈনিক বসুমতী পত্রিকা, হুতম, আলাল, কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, শঙ্করাচার্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমরা পরের দিনের আলোচনায় করব, এবং তার সঙ্গে নব সৃষ্টির যে উপসংহার, সেই উপসংহারে আমরা পৌঁছব। ততক্ষণ পর্যন্ত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে এই আলোচনা সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। ততক্ষণ পর্যন্ত শিক্ষায়তনের পাশে থাকুন।